আজকের এই ভিডিওতে না হবে ইন্ট্রো, না হবে কাহিনী, শুধু হবে নস্টনের 2 এর এক্সপ্লেনেশন। হইচইর কয়েকটি জনপ্রিয় সিরিজের মধ্যে অন্যতম একটা সিরিজ নস্টনের। তবে এবার মুক্তি পাওয়া নস্টনের 2 কাহিনীটাকে আরও জমিয়ে তুলেছে। তাই যারা এখনও নস্টনের 1 দেখেননি তারা গিয়ে ভিডিও ডিসক্রিপশন, কমেন্ট অথবা আই বাটন থেকে নস্টনের প্রথম সিজন দেখে নিন। নস্টনের প্রথম সিজনে আমরা দেখেছিলাম একটা আদর্শবান দম্পতি যারা ভালোবেসে বিয়ে করেছে। তাদের 7 বছরের এই সংসারে 5 বছরের একটা মেয়ে আছে। তারা একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু সেই স্বামী তার স্ত্রীকে ধোঁকা দিয়ে তার কলেজের এক ছাত্রীর সাথে পরকীয়া প্রেম চালিয়েছে। এমনকি সে ছাত্রীটি প্রেগনেন্টও হয়েছে। এমনটা যখন তার ভালোবাসার স্ত্রী জানতে পারে তখন তার পুরো পৃথিবী ভাঙচুর হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তবু সে তার মনকে শক্ত করে সিদ্ধান্ত নেয় সে তার স্বামী ঋষভের বিরুদ্ধে শাস্তি দাবি করবে। কিন্তু সেদিনই সে জানতে পারে সে আবারও প্রেগনেন্ট। সে এখন কি করবে? সে কি ঋষভের বিরুদ্ধে গিয়ে আইনে মামলা চালাবে, নাকি সে নবাগত সন্তানের মুখের দিকে তাকিয়ে সব অন্যায় মেনে নেবে? এমন কিছু রহস্যের মধ্যে শেষ হয়েছিল নস্টনের প্রথম সিজন। আর এখান থেকেই নস্টনের দ্বিতীয় সিজনের কাহিনী। অপু যখন বাথরুমে দাঁড়িয়ে এসব নিয়ে চিন্তা করছে তখন বাথরুমের বাহির থেকে ঋষভ তাকে চিৎকার করে ডাকতে থাকে আর বলে, তুমি আমাকে না বলে কেন আমার কলেজে গিয়েছিলে? তুমি কেন আমার ক্ষতি করতে চাচ্ছ? তখন অপু তাড়াহুড়া করে জামা কাপড় পরে বাইরে আসতে থাকে। মূলত অপু যে ঋষভের কলেজে গিয়ে তার বিরুদ্ধে সাসপেনশনের জন্য স্বাক্ষর করেছে সেটা ঋষভ জেনে গেছে। তাই সে এতটা উত্তেজিত হয়ে অপুর সাথে চেঁচামেচি করছে। এরপর অপু বাইরে এসে ঋষভের সাথে কোনো কথা না বলেই রুমে চলে আসে। তখন ঋষভও তার পেছন পেছন এসে অপুর কাছে জানতে চায়, তুমি আমাকে না বলে কেন আমার কলেজে গিয়েছিলে? তখন অপু বলে, আমি শুধু কলেজে যাইনি, গুদলির বাড়িতেও গিয়েছিলাম। যা শুনে ঋষভ চুপ হয়ে যায় আর অপু তার সাথে বাকি কথা কোর্টে বলতে চায়। অপুর এমন ভয়ানক রূপ দেখে ঋষভ খুব ভয় পেয়ে যায় আর তাকে ডাকতে থাকে, কিন্তু অপু সেখান থেকে চলে যায়। এরপর ঋষভের মা ঋষভকে শান্ত করে আর বলে, যদি তুই সত্যি কিছু না করে থাকিস তাহলে উপরে একটা স্বাক্ষরে তোর কিচ্ছু হবে না, তুই এত টেনশন করিস না। আর আমার তো ভাবতেই অবাক লাগছে অপুর কি করে এত সাহস হলো যে ও তোর বিরুদ্ধে গিয়ে স্বাক্ষর করলো। ঠিক তখনই অপু ঘরে ঢুকে আর নিজের কাপড় চোপড় গোছগাছ করতে শুরু করে। তখন অপুর শাশুড়ি মা অপুকে ঋষভের সঙ্গে একটু কথা বলতে বলে। সে বলে, তোমরা ব্যক্তিগতভাবে একটু কথা বলে নাও। এটা শুনে অপু বলে, আমাদের মধ্যে ব্যক্তিগত আর কিছুই নেই, সবকিছু হাটে বাজারে ছড়িয়ে গেছে। এদিকে অপুর বেস্ট ফ্রেন্ড নিমো তার বয়ফ্রেন্ড সৌম্যকে বলে, কিভাবে কি হয়ে গেল তাই না? একটা আইডল কাপল কিভাবে ওদের চোখের সামনে নষ্ট হয়ে গেল। তখন সৌম্য বলে, আইডল কাপল বলে কিছুই হয় না, যাকে বেশি পারফেক্ট মনে হয় তাদের সম্পর্কের ভেতরে বেশি ঘাবলা থাকে। এদিকে উপর সবকিছু গোছগাছ করে তার মেয়ে মিঠির রুমে আসে। আজ উপর তার মেয়ে মিঠির সাথে ঘুমাবে। সে মিঠিকে বলে রাখে যে কাল সকাল হলেই তারা এখান থেকে চলে যাবে। মিঠি তখন বুঝে উঠতে পারে না তার মা আসলে কোথায় যাওয়ার কথা বলছে। তবে ছোট্ট মিঠির চোখে অনেক প্রশ্ন, যেগুলোর উত্তর সে খুঁজছে। একটা সন্তানের কাছে বাবা মার বিচ্ছেদ যে কতখানি বেদনাদায়ক সেটি আমরা মিঠির চোখে দেখতে পারি। মিঠিকে ঘুম পাড়িয়ে অপু নিমুকে কল করে। অপু তখন অনেক কান্না করতে থাকে, কারণ এতদিনের সাজানো গুছানো সংসার যে এইভাবে ধূলিসাৎ হয়ে যেতে পারে অপু সেটা কিছুতেই মেনে নিতে পারছিল না। নিমু তখন অপুকে অনেক সান্ত্বনা দেয় আর তার মনে সাহায্য করতে বলে। সকাল হলেই অপু রেডি হয়ে যায় আর নিজের রুমটা শেষবারের মতো দেখতে আসে। কিন্তু অপু রুমে ঢুকতেই সেখানকার পরিস্থিতি দেখে চিৎকার করে ওঠে, কারণ অপু দেখতে পায় ঋষভ অনেকগুলো ঘুমের পরে খেয়ে মেঝেতে পড়ে আছে। অপু তখন বুঝতে পারে ঋষভ আত্মহত্যা করার চেষ্টা করেছে। এরপর সবাই মিলে তড়িঘড়ি করে ঋষভকে হসপিটালে নিয়ে যায়। তারপর ঋষভকে অ্যাডমিট করা হয়। তখন আমরা সেখানে ঋষভের কলিগ বন্ধু প্রশান্তকে দেখতে পাই। সে সবকিছুই নজরাবন্দি করছে। ঋষভের এই অবস্থায় অপু খুবই ভেঙে যায়। তখন হসপিটালে নিমু আসে আর অপুকে সান্ত্বনা দেয়। কিন্তু ঋষভের মা এবং ঋষভের ছোট ভাই রিতম ঋষভের এই অবস্থার জন্য অপুকে দায়ী করে। এদিকে প্রশান্ত কলেজের স্টাফ রুমে সকল কলিগদের সাথে কথা বলে এবং ঋষভের সাসপেনশনটা যাতে আটকে দেওয়া যায় সে নিয়ে সকলকে কনভিন্স করার চেষ্টা করে। এদিকে ডাক্তার জানায় ঋষভের অবস্থা খুবই ক্রিটিক্যাল, তবে তারা সাধ্যমতো চেষ্টা করছে। ঋষভের এরকম অবস্থা দেখে অপু খুবই ভেঙে পড়ে। অন্যদিকে আমরা এক অজ্ঞাত লোককে দেখতে পাই যে পেপারে ঋষভের এই ঘটনাটা খুব মনোযোগ দিয়ে পড়ছে এবং সে তখন খুব রাগ করে একটা গ্লাস ভেঙে ফেলে এবং ঋষভের একটা ছবিও ছিঁড়ে ফেলে রাখে। পরের দিন সকালবেলা অপু রেডি হচ্ছিল ঋষভকে দেখতে যাওয়ার জন্য। ঠিক তখনই তার মোবাইলে আননোন নাম্বার থেকে একটা কল আসে আর তাকে জানানো হয় তার পেয়ে মিঠির স্কুল থেকে পরিচয় কপাল ফেটে গেছে। অপু তখন খুব ভয় পেয়ে যায় আর সে খুব তাড়াতাড়ি তার মেয়েকে আনতে স্কুলের দিকে চলে যায়। এদিকে আমরা দেখি ঋষভের কলিগটা সবে আলোচনা করছে তারা ঋষভকে দেখতে যাবে। তখন সেখানে একটি মেয়ে আসে যার নাম হচ্ছে সুরমা। সেই কলেজে অফিস সহকারী হিসেবে নতুন জয়েন করেছে। আজ যেহেতু ঋষভের কলিগটা তাকে দেখে যাবে তাই সুরমাকে দিয়ে দোকান থেকে একগুচ্ছা ফুলের তোড়া আনায়
আর এই শহরে যেহেতু সুরমা নতুন এসেছে, তাই তোর থাকার জন্য নতুন বাসা খুঁজতে হবে। আর তাছাড়া তার মাকে একটু ডাক্তারও দেখাতে হবে। এই জন্য সে ঋষভকে দেখতে যেতে পারবে না। এদিকে অপু স্কুলে গিয়ে সিকিউরিটি গার্ডের কাছে মিঠির অবস্থা জানতে চায়। ঠিক তখনই সেখানে নিমু চলে আসে। আর তখন অপু নিমুকে সবকিছু খুলে বলে। অন্যদিকে ঋষভের সব কলিগরা ঋষভকে দেখতে চায়। আর তখন পৃথা গ্লাডিওলা ফুলগুলো রুমের পাশে সাজিয়ে রাখে। আর এরপর হঠাৎ করেই ঋষভের খুব হাঁচি হতে শুরু করে। সবাই মনে করে ঋষভের ভেতর ঠান্ডা লেগেছে, কিন্তু সাথে সাথেই ঋষভের শ্বাসকষ্ট হতে শুরু করে। এদিকে মিঠি আসলে দেখা যায় মিঠি একদম সুস্থ, তার কিছুই হয়নি। তার ক্লাস টিচার তখন জানায় তার স্কুল থেকে অপুকে কোনো কলই দেয়নি। অপু তখন এটা শুনে খুবই অবাক হয়। আর তার ফোনে কল আসা সেই নাম্বারটি টিচারকে দেখায়, কিন্তু টিচার জানায় এই নাম্বারটি তাদের স্কুলের কারো না। অপু তখন বারবার সেই নাম্বারে কল করে, কিন্তু সেই নাম্বারটি বন্ধ দেখায়। ব্যাপারটা নিয়ে অপু খুব অবাক হয় এবং একটু দুশ্চিন্তা নিয়ে হসপিটালে ফিরে আসে। তবে সেখানে গিয়ে অপু জানতে পারে যে ঋষভের অনেক শ্বাসকষ্ট হচ্ছে। ঠিক তখনই অপু লক্ষ্য করে সেই ফুলের তোড়াটি এবং ডক্টরকে জানায় যে গার্ডিওলা ফুলে ঋষভের অ্যালার্জি আছে। মূলত স্মিতা এই ফুলটি এখানে রেখেছিল, কারণ সে জানতো না ঋষভের এতে অ্যালার্জি আছে। তাই সেই বিষয়টির জন্য সরি বলে। তখন অপু তাকে আশ্বাস দেওয়ার বলে, এখানে তোমার কোনো দোষ নেই। ঋষভের যে গার্ডিওলাতে অ্যালার্জি আছে এটা তুমি জানো না। অন্যদিকে সেই অজ্ঞাত লোকটি ঋষভের ছবির সামনে কয়েকটি গ্লাডিওলা ফুল রেখে দিয়েছে এবং পরম আনন্দে তার উপর হাত বোলাচ্ছে। কে এই ব্যক্তি এবং কি তার মোটিভ, কেন সে এমন করছে, এর সকল উত্তর আমরা গল্পের শেষের দিকে জানতে পারবো। এদিকে হসপিটাল থেকে ফিরে এসে স্মিতা অপুকে বোঝানোর চেষ্টা করার বলে যাতে অপু তার সংসারটা সামলে নেয়। সে অপুকে বলে ঋষভকে ক্ষমা করে দিতে, কারণ ঋষভ হয়তো ভুল করে ফেলেছে এবং সে হয়তো তার ভুলটা বুঝতে পেরেছে। নইলে তো ঋষভ আত্মহত্যার মতো ভয়ানক পথ বেছে নিত না। যে পরের দিন সকালবেলা ঋষভের মা অপুর কাছে গিয়ে চিৎকার করে আর বলতে থাকে, আর কত শাস্তি দেবে আমার ছেলেকে, ও মারা গেলে তারপর কি তুমি শান্তি পাবে? সে তখন অপুকে ঋষভের কেসটা তুলে নিতে বলে। অপু তখন কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায় এবং অনেক কান্না করতে থাকে, কারণ সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। গুদুলির কেসটার হিয়ারিং আস, আর এই কেসের প্রধান সাক্ষী ছিল গুদুলির বোন, কিন্তু সে কোর্টে আসেনি। তাই উকিলবাবু অপুকে বোঝানোর চেষ্টা করার পরে গুদুলি নিজের পরিবারই তার সাথে নেই, আর সে কেন গুদুলির জন্য নিজের সংসারটা এইভাবে ভেঙে দিচ্ছে। তাই সে যাতে আরেকবার চিন্তা করে সিদ্ধান্ত নেয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি গুদুলি বোন ঠিকই সাক্ষী দিতে কোর্টে যেতে চেয়েছিল, কিন্তু তার মা তাকে যেতে দেয়নি এবং তার বাবা তাকে বলে গুদুলি চেয়েছিল তার বোন যেন কলকাতায় গিয়ে পড়াশোনা করে, কিন্তু এখন যদি সে কোর্ট কাছারি করে তাহলে সে কিছুতেই তার পড়াশোনাটা কলকাতায় চালিয়ে যেতে পারবে না। এদিকে আমরা দেখি হঠাৎ করে ঋষভের খুব ঘাম হতে শুরু করে এবং তার মধ্যেই প্যানিক অ্যাটাক শুরু হয়। ঋষভ প্যানিকে ছটফট করতে থাকে, কিন্তু তখন সে কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। ঠিক তখনই সেখানে একটা নার্স চলে আসে। তারপর সেখানে ডাক্তার এসে তাকে স্বাভাবিক করার চেষ্টা করে আর এসিটা অন করে বলে এসিটা অফ করতে কি বলছে। তখন সেখানে অপু চলে আসে আর নার্স জানায় পেশেন্ট পার্টি থেকে কেউ একজন কল করে এসিটা অফ করতে রাখতে বলেছিল। এমন কথা শুনে অপু এবং ডাক্তার দুজনে খুব অবাক হয়, কারণ এই ঘরে কোনো রকম ছিদ্র নেই, তার উপর এসি বন্ধ করে দিলে তো আরও বেশি কষ্ট হবে। এমনটা জানার পর ডাক্তার বলে কি এসি অফ করতে বললো। অপু তখন বলে আমরা কখনই এরকম কোনো কল করিনি, কারণ ঋষভের ক্লস্ট্রোফোবিয়া আছে, ওইভাবে শ্বাস বন্ধ করে থাকতেই পারবে না। নার্স তখন অপুকে জানায় পেশেন্ট পার্টি 10:40 নাগাদ কল করে জানিয়েছিল যে পেশেন্টের ঠান্ডা লেগে যেতে পারে, তাই এসিটা অফ করে রাখতে। অপু তো সত্যি কলটি করেনি, তবে অপুর দেবর রিতম অপুর উপর খুব রাগারাগি করে, কারণ সে মনে করে অপুই হয়তো কলটা করেছে। অপু বারবার বোঝানোর চেষ্টা করে সে কখনোই এমন কাজ করতে পারে না, কিন্তু রিতম কিছুতেই বিশ্বাস করতে চায় না। উল্টো সে অপুকে বলে দাদা যদি মারা যায় তাহলে কি তুমি ইন্স্যুরেন্সের টাকাটা বেশি পাবে? এই বলে সে রাগ করে সেখান থেকে চলে যায়। দেবর রিতমের মুখে এই কথা শুনে অপু একদম ভেঙে যায়। তাই নিমু অপুকে শান্ত করার জন্য একটা ক্যাফেতে নিয়ে যায় এবং অপুকে জিজ্ঞেস করে তার কাছে যে কলটা এসেছে সে সেই নাম্বারটা চিনে কিনা। অপু যখন জানায় সে চিনে না, কারণ নাম্বারটা আননোন নাম্বার। নিমু তখন অপুর কাছে সেই আননোন নাম্বারটা চায় আর জানায় যে নাম্বারটা তার এক পরিচিত ব্যক্তিকে দেবে, যে বের করে দিতে পারবে এই নাম্বারটা কার। রাতের বেলা নিমু সোমর ক্যাফেতে আসে। আননোন নাম্বার থেকে উপর কল আসাটা তাদের কাছে খটকা লাগে। তখন নিমু আর সৌম্য বুঝতে পারে কি একজন হয়তো ইচ্ছে করেই অপুকে ফোন করে বলেছিল যে তার মেয়ে মিঠির কপাল ফেটে গেছে, যাতে অপু দেরি করে হসপিটালে পৌঁছায়। আর আজকে হয়তো সেই ফোন করে এসিটা বন্ধ করে দিতে বলছে, যাতে ঋষভ শ্বাসকষ্ট হয়ে মারা যায়। হয়তো কেউ ঋষভকে মেরে ফেলতে চাইছে। এদিকে আমরা দেখি সুরমার মায়ের ফোনটা হারিয়ে গেছে, তাই সুরমা তার মাকে নতুন একটা স্মার্টফোন এনে দিয়েছে, কিন্তু তার মা সেই ফোনের কিছুই বুঝে উঠতে পারছিল না। তাই সে সুরমাকে বলে ফোনটা একটু চালাতে শিখিয়ে দিতে। এদিকে অপু তার ফোনে রাইট কলার ডাউনলোড করে এবং দেখে এই আননোন নাম্বারটা মনোরমা বিশ্বাস নামে একজন মহিলার।
এদিকে আমরা সুরমাকে দেখি যে তার মায়ের পুরনো ফোনটা তার কাছেই লুকিয়ে রেখেছে। পরের দিন সকালে অপু হসপিটালে যায় এবং সেখান থেকে সে জানতে পারে আগের দিন পেশেন্ট পার্টির হয়ে যে ফোন করেছিল সে একজন মহিলা। এরপর অপু যখন ঋষভের সাথে কথা বলতে যায় তখন সে লক্ষ্য করে ওখানে অলরেডি প্রশান্ত এসে ঋষভের সাথে কথা বলছে। তাদের কথা শুনে অপু বুঝতে পারে যে ঋষভ যে আত্মহত্যার ঘটনাটি ঘটিয়েছে তার পুরোটাই একটু সাজানো নাটক। খুব অল্প পরিমাণে ওষুধ সেবন করেছে ঋষভ, আর তাকে এই বিষয়ের জন্য সাহায্য করেছে প্রশান্ত। মূলত প্রশান্তই ডাক্তারের পরামর্শে ঋষভকে অল্প পরিমাণ ওষুধ সেবন করতে বলেছিল। আর ঋষভই নাটকটি করেছিল যাতে সে অপুর মনটা জয় করতে পারে, যাতে অপু ঋষভকে বিশ্বাস করে নেয়। আর তার সাসপেনশনের জন্য অপু যে স্বাক্ষর করেছে সেটা উইথড্র করে নেয়। এসব কথা শুনে অপুর আবারও ঋষভের প্রতি সব বিশ্বাস নষ্ট হয়ে যায়, আর সে খুবই কান্না করতে থাকে। সে চিনতে পারে না এটা কি তার সে ভালোবাসার ঋষভ যাকে সে এতটা বিশ্বাস করত। তার কাছে তখন ঋষভকে খুব অপরিচিত লাগে, তাই সে তখন কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে এবং উপর তখন অনেক শ্বাসকষ্ট হতে শুরু হয়। তড়িঘড়ি করে নামতে গিয়ে সে সিঁড়ি থেকে পড়ে যায় এবং চিৎকার করে কাঁদতে শুরু করে আর বলতে থাকে তাকে যেন এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, কারণ সে প্রেগনেন্ট। আর উপর এই কথাটি ওপর থেকে রিতম শুনতে পায়। এদিকে সুরমা তার মাকে নিয়ে নতুন একটা বাসে ওঠে। অপু যে প্রেগনেন্ট এই খবরটা বাসে সবাই জেনে গেছে, তাই সবাই তখন অপুকে কংগ্রেচুলেশন জানায়। ঋষভের মা এবং রিতম অপুর সাথে তখন অনেক মিষ্টি সুরে কথা বলে। কিছুক্ষণ পর সেখানে নিমু আসে, আর নিমুর উপস্থিতিতে পরিবারের সবাই চলে যায়। আর নিমু তখন অপুকে বলে এই খবরটা তুই আমাকে জানালি না। অর্থাৎ অপু যে প্রেগনেন্ট এই খবরটা সে নিমুকে জানিয়েছিল না। অপু তখন নিমুকে জানায় ঋষভ যে আত্মহত্যা করতে চেয়েছিল তা পুরোটাই মিথ্যে, সবই সাজানো। এই কথা শুনে নিমু খুবই অবাক হয়ে যায়। তখন অপু বলে এই কেসটা আমাকে শেষ অবধি পৌঁছাতেই হবে, তা না হলে আমার অনাগত সন্তান আমাকে ক্ষমা করবে না। আমি গুদুলিকে আর আমি গুদুলির সন্তানকে চলে যেতে দিয়েছি শুধুমাত্র ঋষভকে একটা ধরে সত্যিটাকে মিথ্যে ভেবে। এর পাশ্চাত্য আমাকে করতেই হবে। এদিকে নতুন বাসে উঠে সুরমার মা অনেক খুশি হয়, তবে সে সুরমাকে নিয়ে অনেক চিন্তিত। মূলত সুরমার বাবা ঋষভের কলেজে অফিস সহকারী হিসেবে চাকরি করত, কিন্তু সে মারা যাওয়ার পর সুরমা তার বাবার পরিবর্তে অফিস সহকারী হিসেবে জয়েন করেছে। আর এখন সুরমার মা চায় সুরমা ভালো একটা চাকরি করুক, তাই সে সুরমাকে প্রস্তুতি নিতে বলে। তখন সুরমা জানায় সে সবকিছুরই প্রস্তুতি নিচ্ছে। পরের দিন সকালে অপু সহ তার পুরো পরিবার ঋষভকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসে। তখন অপু খেয়াল করে দেখে টেবিলের উপর মিষ্টির প্যাকেট রাখা আছে, তাই সে কাজের মেয়ে রুমিকে জিজ্ঞেস করে মিষ্টিগুলো কে দিয়ে গেছে। তখন সে জানায় উল্টো দিকের বাসায় নতুন ভাড়াটি এসেছে, পুজো ছিল হয়তো তাই মিষ্টি দিয়ে গেছে। অপু জিজ্ঞেস করে জল মিষ্টি দিয়েছিল তো। তখন রুমি জানায় জল মিষ্টি দিতে এসে দেখে সে চলে গেছে, তাই দিতে পারেনি। ঋষভের মা তখন অপুকে ঋষভকে নিয়ে ঘরে যেতে বলে। এরপর ঋষভ রুমে এসে দেখে বিছানার উপরে একটা গিফট রাখা আছে। ঋষভ মনে করে এই গিফট হয়তো অপু তার জন্য রেখেছে, কিন্তু অপু জানায় সে এটা রাখেনি, হয়তো রিতম বা স্মিতা দিয়েছে। ঋষভ তখন অপুকে বলে চলো না সবকিছু নতুন করে শুরু করি, নতুন যে আসবে সে সবকিছু ঠিক করে দেবে। তখন অপু বলে আর যে নতুন আসতে পারলো না, যে ইস্যু চলে গেল তার কি হবে। ঋষভ তখন খুবই বিরক্ত হয় আর জানিয়ে দেয় সে গুদুলি কিনে কোনো কথা বলতে চায় না। সে সেদিন বাধ্য হয়ে অপুকে বলে গুদুলি পেটের বাচ্চাটা তার না। সে গুদুলিকে ভালোবাসত ঠিকই, কিন্তু গুদুলি তাকে কোনোদিন ভালোবাসেনি। গুদুলি শুধুমাত্র তাকে ইউজ করেছে। অপু তখন বলে আর তুমি আমাকে ইউজ করেছ। তখন এসব বলে আমি কখনোই তোমাকে ইউজ করিনি, শুধুমাত্র মিথ্যে বলেছিলাম, কারণ আমি সবসময় তোমাকে হারানোর ভয় পেতাম। আর আমি যদি তোমাকে ভালোই না বাসতাম তাহলে কখনোই সুসাইড করতে যেতাম না। এসব কথা শুনে অপু ঋষভের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়, কারণ ঋষভ তার সামনে অবিরত মিথ্যে বলে যাচ্ছে। কারণ সে জানে ঋষভের সুসাইড করার চেষ্টাটা ছিল পুরোটাই সাজানো। এরপর ঋষভ তার রুমে এসে সেই গিফটটা খোলে। সেখানে ক্রিংস্টোন নামে একটা পারফিউম দেখতে পায়, আর সেখানে ঋষভের জন্য একটা চিরকুট রাখা ছিল। ঋষভ বুঝতে পারে না কে তার জন্য এটা পাঠিয়েছে। এরপর আমরা সুরমাকে দেখি সে ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। এরপর আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। একদিন ঋষভ লাইব্রেরিতে বসে বই পড়ছিল, তখন সুরমা ঋষভের কাছে যেয়ে বলে আজকে আপনার লেকচারটা অনেক ভালো লেগেছে। এটা শুনে ঋষভ অনেক খুশি হয়। ঋষভ তখন তাকে তার কলেজে ভর্তি হতে বলে। তখন সুরমা বলে সে যদি আবার পড়াশোনা শুরু করে তাহলে সে অবশ্যই তাকে জানাবে। আর এতে ঋষভ অনেক খুশি হয়। তারপর সুরমা যখন চলে যাচ্ছিল তখন ঋষভ বলে নাইস পারফিউম, কি ব্র্যান্ড ইউজ করো তুমি? তখন সুরমা জানায় ক্রিংস্টোন। তবে এই পারফিউমটা তার বাবা ব্যবহার করতো, কিন্তু তার বাবা মারা যাওয়ার পর সুরমা তার বাবার পারফিউমটা ইউজ করে। ঋষভ তখন সহানুভূতি দেখিয়ে সুরমার মাথায় হাত বোলাতে থাকে আর বলে
আবার পড়াশোনা শুরু করলেই বাবা খুশি হবে। এই বলে সে সুরমার শরীর স্পর্শ করতে থাকে, আর সুরমা তখন অতীতের এই ঘটনাগুলো মনে করে রাগ বাড়াতে থাকে। এদিকে অপু সে মিষ্টির প্যাকেট খুলে দেখে সেখানে একটা চিরকুট আছে। চিরকুটে লেখা আছে, সত্যি খোঁজার জন্য অভিনন্দন। অপু তখন বুঝতে পারে না এর রহস্য কি। রাতের বেলা সুরমা ঋষভকে ফোন করে আর বলে, উপহারটা ভালো লেগেছে স্যার। এই বলে সুরমা কলটা কেটে দেয়। ঋষভ তখন বুঝতে পারে না যে কে এইসব করছে। এদিকে সুরমার মা সুরমাকে বিয়ের কথা বললে সুরমা মন খারাপ করে অন্য রুমে চলে যায়। ঋষভ তখন রিতমকে ডেকে জিজ্ঞেস করে যে সে এই পারফিউমটা তাকে দিয়েছে কিনা। রিতম তখন জানায় সেটা দেয়নি। ওই সময় ঋষভের ফোনে আবারও সুরমার কল আসে। তখন ঋষভ জানায় তার একটা জরুরি কল এসেছে। এরপর রিতম বাইরে গেলে ঋষভ কলটা রিসিভ করে। তখন সুরমা ঋষভকে একটা ছন্দ শোনায়। ঋষভ তখন খুব ঘাবড়ে যায়। সে বুঝতে পারে না কে এইসব করছে আর কেনই বা করছে। সে তখন খুব ভয় পেতে থাকে। এরপর রিতম অপুর রুমে যায় আর অপুর সাথে বাজে ব্যবহারের জন্য সরি বলে, আর জানতে চায় সে ঋষভকে কোনো পারফিউম দিয়েছে কিনা। অপু তখন জানায় সে কোনো পারফিউম দেয়নি। উল্টো সে নিজেই ভেবেছিল এই গিফটটা হয়তো ঋষভকে রিতম বা স্মিতার মধ্যে কেউ দিয়েছে, কিন্তু রিতম জানায় সে বা স্মিতা কেউ পারফিউমটা দেয়নি। রিতম তখন এটাও জানায় যে তার মনে হচ্ছে এই পারফিউমের গন্ধে ঋষভের অনেক সমস্যা হচ্ছে। এটা শুনে অপুর কিছুটা সন্দেহ হয়। তাই অপুর ঋষভ ঘুমিয়ে গেলে তার রুমে যায় আর সেই পারফিউমটা খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর সে ওই পারফিউমটা সেখানে একটা ডাস্টবিনে দেখতে পায়। পারফিউমটা হাতে নিয়ে অপু উল্টো দিকে সেই বাড়িটার দিকে তাকিয়ে থাকে, যে বাড়িতে সুরমা তার মাকে নিয়ে উঠেছে। অপু তখন সুরমাদের বাড়ির দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে থাকে। এদিকে রাতে খাবার খাওয়ার সময় সুরমার মা সুরমাকে বলে সে যেন বিয়ে করে তার সংসারটা গুছিয়ে নেয়, কারণ সে মারা গেলে সুরমা একদম একা হয়ে যাবে। তাই সুরমাকে নিয়ে তার মায়ের অনেক দুশ্চিন্তা। তখন আমরা তাদের কথার মতো দিয়ে বুঝতে পারি সুরমার একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু কোনো এক কারণে একদিন সুরমার হবু বর সুরমাদের পাশে এসে সুরমাকে অকথ্যভাষায় গালিগালাজ করে বিয়ে ভেঙে দেয়। এরপর সুরমা দূরে তার রুমে এসে আর দরজা বন্ধ করে দেয়। এরপর সে কাউকে বারবার কল করতে থাকে, কিন্তু ফোনটা তখন বন্ধ পায়। ওপাশ থেকে সে কলটা রিসিভ করে না। এতে সুরমা অনেক কষ্ট পেয়ে কান্না করতে থাকে। কিন্তু কি কারণে ছেলেটি সুরমাকে বিয়ে করেনি সেই কারণটি সুরমার মা এখন পর্যন্ত জানে না। তবে আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। এরপর সুরমার মা সুরমাকে সবকিছু ভুলে গিয়ে নতুন করে জীবন সাজাতে বলে। এদিকে উপনিমুকে ফোন করে আর মিষ্টির বাক্সের ভেতরের চিরকুট পর কথাটি জানায়। সেই সাথে সে এটিও জানায় ঋষভের ঘরে যে পারফিউমটা পাওয়া গেছে সেটা রিতম বা স্মিতা কেউই দেয়নি। আর তাছাড়া ঋষভের তো কোনো পারফিউমতে অ্যালার্জি নেই। তখন নিমু বলে তাহলে হঠাৎ পার্টিকুলার এই একটা পারফিউমের গন্ধে ঋষভের পেনিক করবে কেন। অপু তখন নিমুকে জানায় যে এক একটা গন্ধে এক একটা স্মৃতি থাকে। নিমু তখন বুঝতে পারে যে এই পারফিউমের গন্ধটা ঋষভের কোনো একটা স্মৃতিকে মনে করিয়ে দিয়েছে। এরপর অপু সকালবেলা সুরমাদের বাড়িতে যায়। সুরমা তখন অপুকে ঘরে নিয়ে আসে আর তার জন্য চা বানাতে রান্নাঘরে যায়। তখন সুরমা আনমনা হয়ে ঋষভ স্যারের কথা ভাবতে থাকে। আর এরপর আমাদেরকে আবার একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। একদিন সুরমা আর ঋষভ খোলা মাঠে একটা চায়ের দোকানের সামনে চা খাচ্ছিল। সুরমা তখন ঋষভ স্যারের সাথে সবকিছু শেয়ার করত। দুজনের মধ্যে খুব তাড়াতাড়ি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আর ঋষভ জানতে পারে যে সুরমার বিয়ে ঠিক হয়ে গেছে। তাই সে সুরমাকে জিজ্ঞেস করে তার অ্যারেঞ্জ ম্যারেজ করতে ভয় করছে কিনা, কারণ সে তো অল্প বয়সে নিজেকে আটকাতে পারেনি। আর এদিকে ঋষভের এখনও জীবনটা উপভোগ করতে ইচ্ছে করে। তখন সুরমা বলে আমার মাথার উপর তেমন কেউই নেই স্যার, আর আমাদের জীবনটাও তেমন স্মার্ট না। তখন ঋষভ বলে তুমি তো স্মার্ট, ভেরি স্পেশাল। তারপর ঋষভ তাকে বলে আমাকে একটা জরুরি কাগজ আনতে গেস্ট হাউসে যেতে হবে। তাই সে সুরমাকে সাথে নিয়ে যেতে চায়। সুরমা প্রথমে রাজি না হলেও ঋষভ যখন চলে যাচ্ছিল তখন সে তার সাথে যেতে রাজি হয়। এরপর সিন বর্তমান আসে। সুরমা অপুকে চা বিস্কুট খেতে দেয়। তখন অপু সুরমাকে জিজ্ঞেস করে সে মিষ্টির বাক্সের ভিতর কোনো চিরকুট দিয়েছিল কিনা, কিন্তু সুরমা বলে সে কোনো চিরকুট দেয়নি। সে বরং অপুকে জিজ্ঞেস করে চিরকুটে কি লেখা ছিল। তখন অপু বলে সত্যি খোঁজার জন্য অভিনন্দন। এটা শুনে সুরমা মুচকে আসে আর বলে এটা তো পুরোই রহস্য। এই বলে সে পুরো ঘটনাটা কাটিয়ে নেয়। এরপর অপু নিমুর সাথে দেখা করে। তার কাছে একটা চিরকুট ছাড়া সুরমাকে সন্দেহ করার মতো কিছুই নেই। তখন নিমু সেই পারফিউমটার কথা বলে, কিন্তু অপু বিশ্বাস করতে পারে না যে এই পারফিউমটা সুরমাই ঋষভের ঘরে রেখেছিল। তখন নিমু বলে তোরা যখন ছিলি না তখন বাড়িতে একমাত্র সুরমা এসেছিল, তাই এই কাজটি হতে পারে সুরমাই করেছে। অপু তখন জানায় সে রাইট কলারের মাধ্যমে জানতে পেরেছে তার কাছে যে আননোন নাম্বার থেকে ফোন এসেছিল সেই নাম্বারটা মনোরমা বিশ্বাস নামের একজনের রেজিস্ট্রেশন করা। নিমু তখন অপুর কাছ থেকে নাম্বারটা নিয়ে রাখে আর অপুকে জানায় সেই নাম্বারটা তার এক পরিচিত ব্যক্তিকে দেবে, যেই নাম্বার থেকে লোকেশন বের করে দিতে পারবে। এরপর আমরা দেখি ঋষভের কলিগটা সবাই মিলে ঋষভকে দেখতে তার বাসায় এসেছে। তারপর তারা চলে যাওয়ার সময় একজন কলিগ অপুকে বলে এবার কিন্তু আমরা ফুল আনিনি, গতবার যে কাণ্ড হয়েছিল
আসলে নতুন মেয়েটা তো জানতো না ঋষভের এই সমস্যা আছে। ও তো ভালো মনে করে ফুলগুলো এনেছিল। তখন উপর জিজ্ঞেস করে কোন মেয়েটা? তখন সে জানায় আমাদের কলেজে নতুন একটা মেয়ে জয়েন করেছে, ও আপনাদের পাড়াতে উঠেছে। অপু তখন মেয়েটির নাম জিজ্ঞেস করলে সে জানায় মেয়েটির নাম সুরমা। এটা শুনে অপু খুব অবাক হয়ে যায় আর সাথে সাথে বিষয়টা নিমুকে জানিয়ে দেয়। নিমু আর সৌম্য এই বিষয়টা জানতে পেরে বেশ অবাক হয়ে যায়। পরের দিন নিমু তার পরিচিত সেই লোকটিকে দিয়ে আননোন নাম্বারের লোকেশন বের করে আর নাম্বারটার বর্তমান লোকেশন সুরমাদের বাড়ি দেখায়। আর এটা দেখে তখন সবাই খুব অবাক হয়ে যায়। এদিকে অনুভব সহ কলেজের কিছু স্টুডেন্ট প্রিন্সিপালের কাছে আসে। তখন তারা ঋষভ স্যারের সাসপেনশনের ব্যাপারটা জানতে চায়, কিন্তু প্রিন্সিপাল জানায় যেখানে গুতুলের কেসটাই কোর্ট পর্যন্ত যায়নি সেখানে কিসের ভিত্তিতে সাসপেন্ড করব। তখন অনুভব বলে যদি আপনি কিছু না করতে পারেন তাহলে আমরাই কিছু একটা করব, দরকার হলে আমরা রাস্তায় নামবো। কিন্তু প্রিন্সিপাল তাদের কথা পাত্তা দেয় না। প্রশান্ত তখন ঋষভকে ফোন করে জানিয়ে দেয় আজ কলেজে স্টুডেন্টরা প্রিন্সিপালের কাছে এসেছিল, তাই নতুন করে হাওয়া তোলার আগে সে ঋষভকে কলেজে জয়েন করতে বলে। এরপর অপু আর নিমু মিষ্টি নিয়ে সুরমাদের বাসায় যায়। সেখানে কথা বলার এক পর্যায়ে নিমু সুরমার মায়ের নাম জানতে চায়। তখন সে জানায় তার নাম মনোরমা বিশ্বাস। অপু তখন শিওর হওয়ার জন্য সুরমার মাকে বলে আপনি আমার নাম্বারটা আপনার ফোনে সেভ করে রাখুন, পাশে থাকে তো কখন কি দরকার হয় বলা তো যায় না। তখন সুরমার মা উপর হাতে তার মোবাইলটা দেয় আর তাকে বলে তার নাম্বারটা তার ফোনে সেভ করে দিতে, কারণ সে নতুন মোবাইলে এখনও সবকিছু শিখে উঠতে পারেনি। নিমু তখন সুরমার মায়ের ফোন থেকে অপুর নাম্বারে কল করে, কিন্তু অপু খেয়াল করে ওনার নাম্বারটা ভিন্ন, অর্থাৎ আননোন নাম্বার আর সুরমার মায়ের নাম্বার দুটি আলাদা। তখন সুরমার মা জানায় তার পুরনো ফোনটা হারিয়ে গেছে, তাই সুরমা তাকে নতুন ফোন কিনে দিয়েছে। অপু তখন বুঝতে পারে না তাহলে আননোন নাম্বার থেকে কি ফোন করছে, কিন্তু নিমু পুরোপুরি শিওর হয় এর সব কিছুর পেছনে সুরমাই আছে। কেননা একই দিনে মিষ্টির বক্সের চিরকুট আবার ঋষভের বেডরুমে পারফিউম পাওয়ার বিষয়টা কাকতালীয় হতে পারে না। আর তাছাড়া নাম্বারের লাস্ট লোকেশন সুরমাদের বাড়িতে দেখাচ্ছে। ওই সময় অপুকে অনুভব ফোন করে আর জানায় তারা স্টুডেন্টরা সবাই মিলে গুদুলির জন্য একটা ক্যান্ডেল লাইট করবে, তাই সে অপুকে জিজ্ঞেস করে সে কি তাদের সাথে জয়েন করবে কিনা। অপু তখন কিছু না বলে চুপ করে থাকে। তখন অনুভব বলে আপনিও শেষমেশ পোল্টে খেয়ে গেলেন ম্যাম। সবাই ঠিকই বলে, বাইরের মেয়েদের পাশে কেউই দাঁড়ায় না, সবাই নিজেদের স্বামী সংসার গোছাতে ব্যস্ত। এসব শুনে অপু কিছুটা রেগে যায় আর অনুভবকে বলে আমি জয়েন করবো কিনা সেটা তোমাকে পরে জানাবো, ততক্ষণ তোমার যা ভাবার আছে ভাবো। এই বলে সে ফোনটা কেটে দেয়। বাসে এসে অপু যখন ঋষভের বেডরুম গুছাচ্ছিল তখন সে বিছানায় সুরমার দেওয়া সে চিরকুটটা দেখতে পায়। ঠিক ওই সময় ঋষভের ফোনে সুরমার কল আসে। অপু তখন কল রিসিভ করতেই সুরমার কণ্ঠ শুনতে পায়। এরপর অপু কল আসা সেই নাম্বারের সাথে তার কাছে থাকা সেই আননোন নাম্বারটা মিলিয়ে দেখে এবং সে দেখতে পায় এই নাম্বার দুটো এক। এরপর অপু একটা গিফট হাতে নিয়ে সুরমাদের বাড়িতে যায় আর এটা সে সুরমার মাকে দিয়ে বলে এটা সুরমার জন্য আমার পক্ষ থেকে উপহার। রাতের বেলা সুরমা উপহারটা খুলে দেখে অপু তাকে সেম ব্র্যান্ডের একটা পারফিউম গিফট করেছে যেটা সে ঋষভকে দিয়েছিল। সুরমা সেখানে একটা চিরকুট পায় যেখানে অপু তাকে বলছে সে সুরমার সাথে দেখা করে সত্যিটা জানতে চায়। তখন সুরমা অপুকে মেসেজ করে জানিয়ে দেয় কাল সকাল 11টায় তারা ক্যাফেতে দেখা করবে। পরের দিন সকালে তারা দুজন ক্যাফেতে দেখা করে। তখন অপু সুরমার কাছে সবকিছু জানতে চায়। সে সুরমাকে সমস্ত সত্যিটা বলতে বলে। এরপর আমাদেরকে আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ওই দিন সুরমা সরল মনে ঋষভ স্যারের সাথে গেস্ট হাউসে আসে, কিন্তু গেস্ট হাউসে আসার পর ঋষভের ভালো মানুষের চেহারাটা ভয়ঙ্কর চেহারার রূপ নেয়। সে সুরমার শরীরের গন্ধ নিতে থাকে আর সুরমার শরীর বাজেভাবে স্পর্শ করে। সুরমা তখন বাধা দিতে গেলে সে তার কোনো কথাই শুনে না। এরপর সে সুরমার ইচ্ছের বিরুদ্ধেই সুরমার সাথে শারীরিক সম্পর্ক করে। পরের দিন সুরমা ঋষভকে অনেকবার ফোন করে, কিন্তু ঋষভ ফোন রিসিভ করে না। সুরমা তখন অনেক ভয় পেয়ে যায়, কারণ ঋষভ তাকে বলেছে সে সুরমাকে বিয়ে করবে, কিন্তু ঋষভ তার কোনো ফোনই রিসিভ করছে না। তাই সুরমা ভয় পেয়ে কান্না করতে থাকে আর ঋষভকে মেসেজ করে কলটা রিসিভ করার জন্য অনুরোধ করে। একটু পর ঋষভ মেসেজে রিপ্লাই করে। সে তখন সুরমাকে বলে তার এখন সুরমাকে অনেক দেখতে ইচ্ছে করছে, তাই সে সুরমার কাছ থেকে একটা উলঙ্গ ছবি চায়। সুরমা তখন বাধ্য হয়ে তার একটা উলঙ্গ ছবি ঋষভকে পাঠায় আর ঋষভ সে ছবি দেখে বাজে কাজ করে। পরের দিন সুরমা ঋষভকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে আর বলে আমি আর এভাবে পারছি না স্যার, আমার এসব ছবি ভিডিও দিতে একদমই ভালো লাগে না। সুরমা আরও জানায় সামনে তার বিয়ের দিন এগিয়ে আসছে, আমি কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। আপনি তো আমাকে বলেছিলেন আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবেন, তো আপনি কি আপনার স্ত্রীকে ডিভোর্সের কথা বলেছেন? এই কথা শুনে ঋষভ কলটা কেটে দেয় আর তারপর আবারও সুরমা ঋষভকে কল করে। তখন ঋষভ বলে কার ডিভোর্স, কিসের ডিভোর্স? ঋষভের এই কথা শুনে সুরমা একদম হতভম্ব হয়ে যায়। তখন ঋষভ বলে বিয়েটা করে নাও আর আমাকে কখনোই কল দেবে না। সুরমা তখন অনেক কান্না করতে থাকে, কারণ ঋষভ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে, কিন্তু এখন সে পুরো বিষয়টি অস্বীকার করছে। সুরমা তখন ঋষভকে হুমকি দেয় আর বলে সে কলেজের সবাইকে এই বিষয়টি জানিয়ে দেবে।
তখন ঋষভ বলে, তোমার তো বাবা নেই, চাকরিটা যদি চলে যায় তাহলে মাকে নিয়ে কোথায় যাবে? এই বলে সে কলটা আবারও কেটে দেয়। এরপর ঋষভ সুরমার একটা উলঙ্গ ছবি সুরমার হবু বরকে পাঠায়। মূলত ঋষভ সুরমার কাছ থেকে তার হবু বরের নাম্বারটা নিয়েছিল, যাতে করে তারা দুজন ওই ছেলের সাথে কথা বলে সুরমার বিয়েতে আটকাতে পারে, আর তারপর যাতে ঋষভ সুরমাকে বিয়ে করতে পারে। কিন্তু ঋষভের ভেতরে ছিল অন্য প্ল্যান, যেটা সুরমা বুঝতে পারেনি। মূলত ঋষভ সুরমার ওই ছবি তার হবু বরকে পাঠানোর পরেই সে সুরমাদের বাসায় এসেছিল আর তাকে অকথ্য বসে গালিগালাজ করে বিয়েটা ভেঙে দিয়ে চলে গিয়েছিল। আর তারপর ঋষভ সুরমাকে ফোন করে জানায় নেক্সট টাইম তাকে থ্রেট করলে সুরমার ছবিগুলো সে ইন্টারনেটে ছড়িয়ে দেবে। এই বলে সে সুরমাকে ব্লক করে দেয়। সুরমার তখন কিছুই করার থাকে না, সে চাকরি হারানোর ভয়ে পরিস্থিতিটা মেনে নিয়ে চুপ করে থাকে। তারপর একদিন হঠাৎ করে সে ঋষভকে নিয়ে গোদুলির মিটু পোস্টে দেখতে পায়, আর সেদিন সে ঋষভের আসল চেহারাটা বুঝতে পারে। সে তখন অপুকে বলে, গজুলিয়া তার মতো হয়তো আরও অনেকেই আছে যাদেরকে ঋষভ ব্যবহার করেছে। সুরমা আরও জানায় সে আগে থেকে জানে যে ঋষভের সুসাইড করার ব্যাপারটা নাটক ছিল, কারণ ওই দিন যখন প্রশান্ত ঋষভের সাথে কথা বলছিল তখন অপুর মতো সুরমা হসপিটালে গিয়েছিল এবং বাইরে থেকে সবকিছু শুনতে পেয়েছিল। এমনকি গুদুলি যেদিন মারা গিয়েছিল সেদিন হসপিটালে অপুর সাথে সুরমা জানতে পেরেছিল যে গুদুলি মারা গেছে। এরপর সুরমা বলে, মেয়েরা মুখ বন্ধ রাখতে রাখতে হয়তো হারিয়ে যায়, নয়তো মরে যায়। এরপর অপু বাড়িতে এসে দেখে সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছে। তখন সুরমা ঋষভকে বলে, আমি একজনকে ধরে এনেছি, দেখো তো চিনতে পারো কিনা। এরপর সুরমা আসলে সুরমাকে দেখে ঋষভ একদমই চমকে যায়। তখন অপু বলে, গুদুলি, সুরমা বিশ্বাস, অপর্ণা, আরও কত মেয়ে কে জানে। তখন সুরমা বলে, পারফিউমটা ভালো লেগেছে স্যার, এসিটা বন্ধ করে দেব। ঠিক তখনই ঋষভের পেনিক হতে শুরু করে আর অনেক শ্বাসকষ্ট হতে থাকে। সিরিজের একদম শেষের দিকে দেখতে পাই অপু আর সুরমা অনুভবদের ক্যান্ডেল লাইটে অংশগ্রহণ করেছে, যেখানে সবাই মোমবাতি নিয়ে হাঁটছে আর কুতলিকে স্মরণ করছে। তো এইখানেই এই সিরিজের দ্বিতীয় সিজন শেষ হয়। এই সিরিজের আরও কিছু গল্প বাকি আছে যা আমরা তৃতীয় সিজনে দেখতে পাবো। আপনি যদি সেই সিজনের গল্প শুনতে চান তাহলে আমার এই আবির এক্সপ্লেনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন। আর যদি সম্ভব হয় ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ভালোবাসা সত্যি বড় ভয়ঙ্কর। কেউ ভালোবাসে রূপ দেখে, কেউ ভালোবাসে টাকা দেখে, আবার কেউ বা ভালোবাসে শুধুমাত্র যৌনচাহিদা মেটাতে। বর্তমান সময়ে বেশিরভাগ প্রেমের ইতিহাসেরই ফলাফল শূন্য, তারা তাদের ভালোবাসায় সফল হতে পারে না। আর এর মূল কারণ হচ্ছে এক পক্ষ সত্যিকারের ভালোবাসলেও অপর পক্ষ শুধুমাত্র টাইম পাস এবং যৌনচাহিদা মেটাতে ভালোবাসে। আমাদের আজকের এই গল্পে ঋষভ চৌধুরীর মূল লক্ষ্য ছিল তার দিকে মেয়েদের আকৃষ্ট করা, আর এরপর মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের চাহিদা মেটানো। এভাবেই সে জীবনের সার্থকতা খুঁজে নিয়েছে। এমন কিছু পুরুষ আমাদের সমাজেও আছে যারা মিষ্টি মিষ্টি কথা এবং সুন্দর ব্যবহারে মেয়েদেরকে আকৃষ্ট করে ব্যবহার করে, যার ফলশ্রুতিতে মেয়েটির জীবন নষ্ট হয়ে যায়। তাই আমাদের এমন মানুষ থেকে দূরে থাকতে হবে আর জীবনটাকে সুন্দর করে সাজাতে হবে। তো বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার প্রিয় মানুষটিকে সযত্নে রাখবেন।